নমস্কার, ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি বর্ধমান, ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট সিপিআইএমের হেড অফিস পার্কাস রোডে। সেখানে ডিস্ট্রিক্ট সেক্রেটারির সঙ্গে কথা বলবো, মিস্টার সৈয়দ হোসেন। ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটারটা তো এর আগেও আপনারা দেখেছেন যে আগামী 2026 সালে যে নির্বাচন হতে চলেছে, এই নির্বাচনে বাম দলগুলো কীরকম কী প্রস্তুতি নিচ্ছে তার একটা রিভিউ সিরিজ করার ইচ্ছা আছে। মেজর দুটো দল টিএমসি বা বিজেপি তো আছে, তাদের মোটামুটি কভারেজ তো দেখতে পাচ্ছেন। বাম দলগুলো কভারেজটা কতটা কি হচ্ছে সেটা দেওয়ার জন্যই কিন্তু আজকে এসেছি। সঙ্গে রয়েছেন মিস্টার সৈয়দ হোসেন। মিস্টার হোসেন, আপনাকে স্বাগত। প্রথমে, যদিও আপনি ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং স্টেট সেক্রেটারিয়েটের মেম্বার, এমনকি স্টেট কমিটি, স্টেট সেক্রেটারিয়েটের মেম্বার, ফলে আপনার রিচ, ওভারভিউ এবং ভিশন অনেক ব্রড। একটু ইন্টারন্যাশনাল জায়গা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে দেখুন, ল্যাটিন আমেরিকা এখন 13টা দেশের মধ্যে 12টা দেশই বামপন্থী, বা বিভিন্ন মাত্রার বামপন্থীদের যে রং সেটা তো একটু এদিক ওদিক তো আছে ঠিকই, কিন্তু পিঙ্ক বলুন, রেড বলুন, বা মাঝামাঝি যেটা করুন, পশ্চিমবঙ্গের অবস্থা বা ভারতের অবস্থা কিন্তু তার বিপরীত। আগে ছোট্ট মুখবন্ধে এই কারণটা একটু জেনে নিয়ে তারপর আপনার বর্ধমান ডিস্ট্রিক্ট সম্পর্কে কথাবার্তা বলব। একটু বলুন যে ল্যাটিন আমেরিকাতে যদি 13তে 11 হয়, তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতে বামপন্থীদের এরকম অবস্থা কেন হলো? ল্যাটিন আমেরিকায় ঠিকই বামপন্থীদের অনেক বেশি দেশে বামপন্থীরা আছে এবং সেখানে বিজয় লাভ করেছে। এটা যেমন একটা দিক, তেমনি আরেকটা দিক আছে গোটা বিশ্ব রাজনীতি। সেটা হচ্ছে যে দক্ষিণপন্থা, বিশেষ করে চরম দক্ষিণপন্থী শক্তিগুলির তাদের ধারাবাহিকভাবে জনগণের জীবনের সংকটকে ব্যবহার করে তাদের ক্ষমতায় আসার প্রবণতাও আছে। এই সময়কালে বেশ কয়েকটা দেশে এই ধরনের চরম দক্ষিণপন্থী শক্তিগুলি তারা হচ্ছে যে ক্ষমতা অর্জন করেছে। বিশ্ব রাজনীতির ক্ষেত্রে যারা বামপন্থীদের উত্থান যাতে না হয় তার একটা প্রচেষ্টা লগ্নি পুঁজির তীব্রভাবেই আছে। আপনারা দেখেছেন কয়েক মাস আগেই আমেরিকাতে চরম দক্ষিণপন্থী দলগুলির একটা কনফারেন্স হলো, এবং সেই কনফারেন্সে মেলোনি বক্তৃতা করার সময় বলেছে তাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে বামপন্থাকে নিশ্চিহ্ন করে দেওয়া, তাদের বিরুদ্ধেই তাদের সংগ্রাম। ফলে যে বিপুল টাকা এবং সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, সেই টাকা ব্যবহার করা হচ্ছে, প্রচারকে ব্যবহার করা হচ্ছে যাতে পৃথিবী জুড়ে বামপন্থী, বিশেষ করে কমিউনিস্টদের আটকানো যায়
এবং মানুষকে বিভ্রান্ত করে দক্ষিণপন্থী দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসা যায়, সেটার এক প্রবণতা আছে। শুধু ল্যাটিন আমেরিকা নয়, এই যে আমাদের পাশে শ্রীলঙ্কা তো এই সময় বামপন্থী দল, শ্রীলঙ্কার ব্যাপারটা তো পরে আসবো, আন্তর্জাতিক কিছু আপনার সঙ্গে। ফলে এটা শুধু ল্যাটিন আমেরিকা নয়, বামপন্থীদের বিজয়ের যেমন একটা বিষয় আছে, তেমনি দক্ষিণপন্থী শক্তিগুলি তাদেরও হচ্ছে যে ক্ষমতা ধরে রাখা এবং মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসার, বিশেষ করে সংকটকে, পুঁজিবাদের সংকটকে ব্যবহার করে চরম দক্ষিণপন্থী পুঁজিবাদী শক্তির ক্ষমতা আসার প্রবণতাও বিশ্বে বিরাজ করছে। আপনি 2021 সাল থেকে এই পূর্ব বর্ধমান জেলার সম্পাদক, অনেক কিছু দেখেছেন, আরও অনেকটা দেখবেন। ব্যাপারটা হচ্ছে যে বিনয় চৌধুরী, হরেকৃষ্ণ কোঙার, বিনয় কোঙা, নিরুপম সেনের এই জেলা এখন সব জায়গাতে সিপিএমকে জিরো দেখতে হচ্ছে কেন? জিরো মানে লোকসভা বিধানসভা, এমনকি মানে পঞ্চায়েতের ব্যাপারটা পরে আসছি। এই সময়ে লোকসভা বিধানসভায় নির্বাচনের ফলাফলে এই জেলার গোটা রাজ্যেতেই আমরা অনেক বেশি আমরা কোনো আসন পাইনি, এটা বাস্তব। কিন্তু এমনটা নয় যে এর জন্যে আমরা মানুষের কাছে মানুষের জীবন জীবিকা, তার অর্থনৈতিক যে অধিকার, সেই অধিকারগুলো রক্ষার যে সংগ্রাম, সেইটার ক্ষেত্রে আপনি যদি দেখেন আমরাই সব থেকে বেশি সামনে আছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আপনি ধরুন মাঠে ময়দানে বা বিভিন্ন ক্ষেত্রে যে লড়াই করছেন, ঠিকই আছে, লড়াই করছেন, কিন্তু এই লড়াইটা তো শেষ পর্যন্ত ন্যাচারাল কালমিনেশনে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত রাজ্য বা কেন্দ্রের ব্যাপারটা না বাদই দিচ্ছি, রাজ্য স্তরেও যদি ক্ষমতায় না আসতে পারেন তাহলে এটা তো একটা মার্জিনাল হেল্প হতে পারে, তার থেকে বেশি কিছু কি করা সম্ভব? দেখুন, এই ব্যবস্থার মধ্যে যদি রাজ্য সরকারে গেলে জনগণের জন্য অনেক কিছু করার সুযোগ থাকে, কিছুটা করা যায়, যদিও মূল ব্যবস্থাপনার কোনো পরিবর্তন করা যায় না। আগে তো আমরা যেটা বলেছিলাম, এখনও সে একই কথা বলছি, যে পুঁজিবাদী এই রাষ্ট্র ব্যবস্থার ভেতরে এখন একটা অঙ্গরাজ্যে যদি বামপন্থীদের বিশেষ করে আমাদের যাওয়ার সুযোগ হয়, আমরা তাকে ব্যবহার করি যাতে বিকল্প মানুষের কাছে না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যখন পার্টিসিপেট করছেন তখন নিশ্চয়ই জয়ের ব্যাপারটাও তো মাথায়, সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বৈকি। বামপন্থীদের কাছে, বিশেষ করে আমাদের পার্টির কাছে নির্বাচন আমাদের নিজের শক্তির একটা পরিমাপ। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি মানুষের কাছে, এটাকে বোঝার একটা বিষয়। আপনাকে নিশ্চিতভাবে এটা আপনি জানেন যে লড়াই শুধু তৃণমূল বিজেপির এগেনস্টে নয়, পশ্চিমবাংলায় লড়াই, পশ্চিমবাংলায় যেমন তৃণমূলের এগেনস্টে, বিজেপির এগেনস্টে, বিজেপির বিরুদ্ধে, তেমনি লড়াই আমাদের দেশের কর্পোরেটের বিরুদ্ধে। যে কর্পোরেট তার প্রচার এবং বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাধারণ মানুষ কি এই অংশটি কি বোঝে? সাধারণ মানুষ কি এই কর্পোরেটের বিরুদ্ধে, তারা সিপিএম, বিজেপি, টিএমসি এরা জানে, সাধারণ মানুষ যারা ভোট দেবে, যাদের ভোটের মাধ্যমেই আপনারা মানে যাই হোক মানে যা করার প্ল্যান আছে, কিন্তু তাদেরকে যদি কর্পোরেটের বিরুদ্ধে লড়াই বললে তো তারা তো মানে ভাববে যে এটা আবার কী হলো। কিন্তু ধরুন দিল্লিতে যে আন্দোলন, কৃষক আন্দোলন হলো, এটা হচ্ছে কর্পোরেট এবং কৃষকের যে বিরোধ, তারই হচ্ছে। কিন্তু সে তো রাজনৈতিক নেতারা থাকলেও রাজনৈতিক আন্দোলন ছিল না। কর্পোরেটের এগেনস্টে কৃষকের উপলব্ধি, তেমনি যখন কর্পোরেটের এগেনস্টে সাধারণ মানুষ, কৃষক যখন উপলব্ধি করবে তখন রাস্তায় নামবে। বামপন্থীদের প্রয়োজন অনুভব করতেই হবে। না, সে তো অতি অবশ্যই। যেমন সমাজে যে কোনো, এমনকি ইউরোপের যে কোনো কান্ট্রিতে সিভিলাইজড ডেমোক্রেসি যেখানে চলছে, রাইটিস্ট পার্টি থাকে, সেন্ট্রিস্ট পার্টি থাকে, লেফটিস্ট পার্টি থাকে, যাতে এক বগ্গা ব্যাপারটা না হয়ে যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্ট্রিস্ট পার্টি আছে, রাইটিস্ট পার্টি আছে, লেফটিস্ট পার্টি নেই, এবং তার ফলে সমাজটাতে একদিকে ঝুঁকে যাচ্ছে। ফলে এখন তো তার জন্য যে করণীয় কাজ সেগুলো কি করা হচ্ছে? চেষ্টা তো হচ্ছে নিশ্চিতভাবেই। মানে আপনার কি মনে হয় অবস্থা পরিবর্তন হবে না? আজকের সময়ে আমাদের দেশে যে নয়া ফ্যাসিবাদের বিপদ সামনে আসছে, আমাদের দেশে মানুষের গণতন্ত্র যেভাবে আক্রান্ত হচ্ছে, বিরোধীদের উপর যেভাবে সমস্ত বিরোধী অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, এসব কিছুর উপর হস্তক্ষেপ কায়েম হচ্ছে, ফলে আজকের সময়ে যারা গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সংবিধানকে রক্ষার পক্ষে, তাদের একজোট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এটা হবে। আচ্ছা, 2011কে যদি
মানে ডিভাইডার ধরি, 2011 আগের যে নীতি, সেই নীতিগুলো নিয়ে কি আপনারা এখনও চলছেন, না মানুষের যে চাহিদাগুলো আছে সেই চাহিদার রেসপেক্টে নিজেদের প্রিন্সিপালগুলোতে কিছু পরিবর্তন, আর যেমন পার্টি কংগ্রেসে বা ইয়েতে তো নানারকম কর্মসূচি হয়েছে, প্রি এবং পোস্ট 2011-তে কী পরিবর্তন হয়েছে? ধরুন, আমাদের পার্টিতে আগামী 3 বছর কিভাবে চলবে এটা একটা কমিটি ঠিক করে, পার্টি কংগ্রেস ঠিক করে যে তার লাইন কী হবে, তার রণকৌশল কী হবে, পার্টি কংগ্রেস ঠিক করে। তার ভিত্তিতে আমাদের সমগ্র পার্টিকে চলতে হবে। তার ভিত্তিতে সেই এলাকার বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে সেই পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কমিটিকে তার সিদ্ধান্ত করতে হয় আমি কীভাবে কাজটা করব, এখানে কাজটা কীভাবে। ফলে একটা সময়ের সঙ্গে আরেকটা সময়ের কিছু পার্থক্য। মিস্টার মানে হোসেন, একটা জিনিস আপনার কাছে জানতে চাইব, এটা পলিসি প্রনাউন্সমেন্ট বলতে পারেন, যে বর্ধমানের জন্য আপনাদের কী পলিসি আছে, ইস্ট বর্ধমানের জন্য এমন বিশেষ কিছু পলিসি বা মানে প্রোগ্রাম যেটা ধরুন মানুষকে আপনাদের কাছে টেনে নিয়ে আসবে? দেখুন, সারা দেশ জুড়ে একটা তীব্র সংকট চলছে মানুষের। আমাদের জেলাটা হচ্ছে কৃষি প্রধান জেলা। আমাদের জেলার কৃষির সংকট সারা দেশের সঙ্গে আমাদের জেলায় এই সংকট কৃষকের সব থেকে হচ্ছে আক্রান্ত হচ্ছে। সারের ব্ল্যাক হচ্ছে, যখন সারের প্রয়োজন হবে তখন সার পাওয়া যাবে না, ডিএপির দরকার ডিএপি নেই, ইউরিয়ার দরকার ইউরিয়া নেই, যেটা পাওয়া যাবে সেটা ব্ল্যাকে কিনতে হবে কিংবা গ্যাটিস নিতে হবে। বীজের সময় বীজ পাবেন না, আলু বীজ যখন আলু চাষি চাষ করবে তখন বীজের দাম বেড়ে যাবে। ফলে আবার যখন ফসলটা উৎপাদন করছে সেই ফসলের দাম পাচ্ছে না। ফলে কৃষির যে সংকট, এই সংকটের তীব্রতা আমাদের জেলাতে আছে। এর সঙ্গে সঙ্গে কর্পোরেটের লুট চলছে কৃষকের, শুধু সারেতে লুট নয়, ওষুধের লুট নয়, কর্পোরেটের লুট চলছে জমির উপর। কর্পোরেট আজকে থাবা গাড়ছে, পেপসি কোম্পানি আজকে আলুর জমি নিচ্ছে, কৃষককে সামান্য কিছু দিয়ে তার বিনিময়ে বিপুল পরিমাণে মুনাফা করে নিচ্ছে। ফলে আমাদের জেলাতে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কৃষির সমস্যা, কৃষকের সমস্যা। আমরা এই সময়কালে এই কৃষি এবং কৃষকের সমস্যা নিয়ে, তার সারের প্রশ্নে, তার বীজের একটু ইন্টারাপ্ট করি। ধরুন, ভূমি সংস্কার যেটা বিনয় চৌধুরী বা জ্যোতি বসুর আমলে যেটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে, আর তো বোধ হয় ভূমি সংস্কারের বিশেষ কোনো আর সুবিধা কিছু নেই। তাহলে ভূমি সংস্কারের বদলা বলবো না, আমি বলছি ধরুন তার ইন প্লেস অফ ল্যান্ড রিফর্মস আপনার মানে হাতে কি প্রকল্প বা পরিকল্পনা আছে যেটা মানুষকে বলবেন? দেখুন, ভূমি সংস্কার সম্পূর্ণ হয়ে গেছে এমনটা নয়, কিন্তু না, তাহলে মার্জিনাল এখনো পর্যন্ত সুযোগ আছে। কিন্তু আবার গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখন ল্যান্ড ডিপার্টমেন্ট জমি তো আর সংস্কারের বিপরীত সংস্কার চলছে, অর্থাৎ যাকে বিলি করা হয়েছে এখন চলছে তার জমিটা কেড়ে নেওয়া। এখন কৃষকের জমি রক্ষার আন্দোলনই হচ্ছে প্রধান আন্দোলন। যে জমি সে পেয়েছে সেটাকে তাকে রক্ষা করতে হবে, এখন সে রক্ষা করতে পারছে না। কেন? কি আজকে তার জমিটা কেড়ে নেওয়া হচ্ছে। ধরুন, পাট্টা পেয়েছে, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে হাজার হাজার মানুষ যাদের জমি পাট্টা পেয়েছে, কিন্তু সে পাট্টা রেকর্ড হয়নি। পুরাতন মালিকরা অর্থের বিনিময়ে প্রশাসনকে ব্যবহার করে এই রেকর্ড পরিবর্তন করে সেই জমির ওপর আবার নতুন করে থাবা গাড়ছে, কৃষককে উচ্ছেদ করে সেই জমি বসাচ্ছে। ফলে আজকের সময়ে একটা বড় মুভমেন্ট, কৃষির আন্দোলনের মুভমেন্ট হচ্ছে জমি রক্ষার আন্দোলন। এই জমিকে রক্ষা করতে হবে। ধরুন, এই সময় আমাদের একটা NH 116 একটা রাস্তা যাচ্ছে মোড়গ্রাম থেকে খড়গপুর, আমাদের জেলার ওপর দিয়ে যাবে। আমাদের জেলার যে পোর্শনে যাবে সেখানে চাষিদের নোটিশ করেছে, কিন্তু এই নোটিশে কৃষককে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে তার প্রকৃত ক্ষতিপূরণ কৃষক পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। ফলে এইখানে কৃষকের জমি রক্ষার প্রশ্নের মুভমেন্ট এখানে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন হিসাবে উপস্থিত হচ্ছে। আমরা কৃষককে বোঝাচ্ছি এটা জমির ভ্যালুয়েশন নয়, এইটার সঙ্গে সম্পর্ক আছে তোমার ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ গভর্নমেন্ট দিচ্ছে না, কৃষককে বঞ্চিত করছে। সিঙ্গুরের ক্ষেত্রে যদি ধরুন একটা যদি মামলা হয়ে থাকে যার ফলে সিঙ্গুরের জমি ফেরত যাচ্ছে চাষিদের কাছে, সেই ধরনের মামলা হচ্ছে না কেন? হ্যাঁ, মামলা হয়েছে হচ্ছে একটু এটা সদ্য শুরু হলো। আইনেও যা হবে, এখানেও ডিএমের কাছে পরপর আবেদন করা হয়েছে যাতে কৃষক তার প্রকৃত ক্ষতিপূরণ পেতে পারে। একসময় যারা এই নিয়ে বলছিল আজকেই তারা সব থেকে বেশি কৃষককে বঞ্চিত করছে। কোনো আলোচনা হয়নি, যেটা আমাদের আইনে আছে কৃষকের সঙ্গে পরামর্শ করে তার ক্ষতিপূরণ নির্দিষ্ট করতে হবে। কোনো পরামর্শ না করে, কৃষকের সঙ্গে আলোচনা না করে নিজেরা ইচ্ছামতো একটা দর ঠিক করে নিচ্ছে এবং সেই দর কৃষককে নিতে বাধ্য করা হচ্ছে।
কৃষকের যে অধিকার, জমির উপর যে অধিকার, যেটা আইনে তাকে নির্দিষ্ট হয়েছে, তার সঙ্গে পরামর্শ করতে হবে, এই পরামর্শ পর্যন্ত হচ্ছে না। এই জন্য আমরা সাধারণ কৃষককে কথা বলেছি, আজকের জমির মুভমেন্ট হচ্ছে তুমি তোমার যে জমিটা আছে এটাকে তুমি রক্ষা করো। রক্ষা করার জন্য তোমার আইনে যে সুযোগটা আছে এই সুযোগটা তুমি ব্যবহার করো, তোমার সঙ্গে পরামর্শের ভিত্তিতে। কৃষকরা কি আপনার কৃষক বা সাধারণ মানুষ কি আপনাদের এই বক্তব্যটা কি বুঝছে? গ্রহণ করছে বলি আপনি দেখবেন এই সময় খণ্ডঘোষের কাজ শুরু হয়েছে, কৃষক ঐক্যবদ্ধভাবে সেই কাজে বাধা আমি পঞ্চায়েতের রেজাল্টের মাধ্যমে তো সেটা কিছুটা তো প্রকাশিত হবে, তার আগে আমি আরও দু একটা জিনিস জিজ্ঞাসা করি। ধরুন বুদ্ধবাবু মানে বোধহয় 33 না 35,000 ভোটে হেরেছেন, নিরুপম সেনা ওরকম 36,000 ভোটে হেরেছেন, এরকম আরও এমনকি পণ্ডিত মানুষ আছেন আপনার অসীম দাশগুপ্ত, তিনিও মানে এমন একটা ভোটে হেরেছেন যেটা কলঙ্কজনক হার বলা যেতে পারে। তা মানুষ এদেরকে মনে করেনি যে এরা বিধানসভায় যাওয়ার যোগ্য, সেই জন্য তো হারিয়েছে। এবং সেই ধারাটা আজকে 2011 থেকে 2016, 2016 থেকে 21 মানে বলা যেতে পারে যে আপনার এই নির্বাচনী ইতিহাসে এর থেকে কম ভোট বোধহয় সিপিএম এখনও পর্যন্ত পায়নি। মানুষ মানে এই ধরনের মানুষগুলোকে বিধানসভাতে পাঠাতে অপারগ কেন, এবং তারা এখনও পর্যন্ত টিএমসির কাছ থেকে কী পাচ্ছে যার ফলে সিপিএমের দিকে তারা মুখ ঘুরিয়ে রয়েছে? দেখুন, মানুষের কাছে একটা জিনিসকে উপস্থিত করা হচ্ছে, সেটা হচ্ছে বিজেপিকে আটকাতে হলে টিএমসিকে দিতে হবে, টিএমসিকে আটকাতে হলে বিজেপি দিতে হবে। এর সঙ্গে যেটা উপস্থিত করা হচ্ছে সেটা হচ্ছে একটা বিভাজন, ধর্মীয় বিভাজন। তৃণমূল এবং বিজেপি এরা আমাদের রাজ্যে যেটা সব থেকে নোংরা খেলা সেটা হচ্ছে মানুষকে বিভাজিত করছে, বিভাজিত করে তাদের ভোট। এবং তার সঙ্গে আমি আপনাকে আগেই বলেছি, এ শুধু তৃণমূল বিজেপির প্রশ্ন নয়, যে কোনো কর্পোরেট মিডিয়া তার কাজ হচ্ছে যে কোনো মূল্য হোক জনগণকে বিভাজিত করা। মানুষকে এটাকে বোঝাও যে তুমি তোমার ভোটটা টিএমসি পরিবর্তে বিজেপিকে দেবে। কী আছে বিজেপি লোকসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে কতগুলো আমাদের জেলায় হচ্ছে আসনে প্রার্থী দিতে হয়েছে। আসলে তারা তো বামপন্থীদের প্রায় সমানই রেজাল্ট করেছে। আজকের সময়ে নিশ্চিতভাবে মানুষ তার চেতনার উপর দাঁড়িয়ে ভোটটা দেয়। আমাদের অর্গানাইজেশনের কিছু দুর্বলতা আছে, নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের কর্পোরেট তৃণমূল এবং বিজেপি এদের যৌথ প্রচেষ্টাতে মানুষকে বিভাজিত করার মধ্যে দিয়ে ভোটটাকে বিভাজিত করছে। এই বিভাজনের যে রাজনীতি, আমরা এটাকে পরাস্ত করতে পারছি। তাহলে কি আপনি বলছেন যে বামপন্থী প্রচারে বেশ কিছু ঘাটতি? আমরা এটা ঠিক যে আমরা এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় বিভাজনের এই রাজনীতিকে পরাস্ত করতে পারিনি, কিন্তু মানুষ এটা উপলব্ধি করছে কেমন করে এই বিভাজন মিলে মিশে এই বিভাজনটা করা হচ্ছে। কে তৃণমূলের নেতা, কে বিজেপির নেতা, বিজেপির লোক কেউ বুঝতে পারবে না। আমি দেখেছি মুকুল্লাইকে সাংবাদিকদের সামনে একটা পৌরসভা নির্বাচনে বলতে, যেখানে মুকুল্লাইকে জিজ্ঞেস করছে, মুকুল্লাই নিজেই বলছেন যেখানে বিজেপিকে ভোট দেন, তার পাশ থেকে বলছে এটা বিজেপি নয় তৃণমূল। মুকুল্লাই আবার বলছে তৃণমূল আর বিজেপির তফাৎ কি আছে, একদম সত্য কথা বলেছে। এরা ঐক্যবদ্ধভাবেই, হ্যাঁ এটা ঠিকই, ঐক্যবদ্ধভাবেই এরা মানুষকে বিভাজনের রাজনীতিটা নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে। যেটা আগে আমরা বলতাম যে কেন সারদাকে কেসটা ফ্রিজে ঢুকে গেল, কেন আরজি করে সিবিআই তদন্তটা নির্দিষ্ট করে, শুধু পুলিশের রিপোর্টটাকে হচ্ছে নির্দিষ্ট করে, এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা বলতাম, এখন মানুষ বলছে। ফলে জনগণের চেতনা আগের জায়গায় নেই। জনগণ এটা উপলব্ধি করতে পারছে যে কেমন করে তৃণমূল, বিজেপি, আমাদের দেশের কর্পোরেট টাকার মালিকেরা কেমন করে পশ্চিমবাংলায় বামপন্থীদের আটকাবার জন্যে যে গভীর চক্রান্ত চলছে, এটা ধীরে ধীরে মানুষ নিশ্চিতভাবে। এই যে মনোভাবের যে পরিবর্তন বলছেন আপনি, এই মনোভাবের পরিবর্তনটা কখন থেকে হচ্ছে বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি আজ থেকে 10 বছর আগে, আজ 7 বছর আগে, 5 বছর আগে, 4 বছর আগে একটা মানুষের সঙ্গে যখন আপনি তো এই নিয়েই কারবার করেন, কথা বলতেন, আর এখন মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের মনোভাব সিপিআইএম সম্পর্কে, তৃণমূল বিজেপি সম্পর্কে আপনি কথা বললেই বুঝতে পারবেন মানুষের মনোভাবের পরিবর্তন হয়েছে কি হয়নি। না আমি আপনাকে যে প্রশ্নগুলো করছি সেটা আপনার পজিশনটাকে ব্যাখ্যা করার জন্য, এটা আপনার পজিশনটাকে কাউন্টার করার জন্য না। আমি আপনাকে এটাই বলছি যে যে কোনো মানুষের সঙ্গে কথা বললি, বেশ করে খেটে খাওয়া, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষের সঙ্গে কথা বললি, এটা নিশ্চিতভাবে তারা উপলব্ধি করতে পারবে তাদের কথা, তাদের ভাবনা, তাদের কথা, তাদের যন্ত্রণার কথা কে বলছে। এটা তো গেল সাবজেক্টিভ ম্যাটার। এবারে একটুখানি ইলেকশন পলিটিক্সে আসি।
2021 এবং 2024-এর পার্লামেন্ট ইলেকশনের যে অ্যাসেম্বলি সেগমেন্ট ওয়াইজ রেজাল্ট, তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। মধ্যেখানে পঞ্চায়েত ইলেকশনে যদিও আপনাদের রেজাল্ট 21-এর থেকে বেশ কিছুটা ভালো হয়েছিল, এবং বিজেপি থেকে ভালো তো বটেই। তো এই যে একটা মানে এতে কি মনে হচ্ছে যে 2026-এর জন্য আপনারা আপনারা কি মনে করছেন যে এখানে অনেকগুলো সিট বা সব কটা সিটে জেতার জন্য লড়াই করবেন, না স্ট্র্যাটেজিক্যালি কিছু সিট আছে সেইগুলোতে জেতার জন্য চেষ্টা করবেন, এবং আপনাদের পার্সেন্টেজ অফ ভোট যাতে 5 থেকে যাতে 25 হয় তার জন্য কোনটা আপনার, হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি? দেখুন, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সবথেকে কঠিন নির্বাচন, কিন্তু তাতেই আপনাদের রেজাল্ট সব থেকে ভালো। পঞ্চায়েত নির্বাচনে এটা তৃণমূল বুঝে গিয়েছিল, পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, নিশ্চিতভাবে তৃণমূল এটা বুঝেছিল। এবং এটা বুঝেছিল বলি একটার পর একটা জায়গায় একেবারে নমিনেশন পেপার ফাইল থেকে বাধা দিয়ে এসেছে। সব শেষে ওদের কাউন্টিংয়ে ডাকাতি করতে হয়েছে, চুরিও নয়, একেবারে কাউকে ঢুকতে না দিয়ে বাধা দিয়ে নিজেদের মতো করে হচ্ছে যে কাউন্টিং করতে হয়েছে, করে জিততে হয়েছে। পশ্চিমবাংলায় নির্বাচনের ক্ষেত্রে এই ত্রিপুরার মতোই পশ্চিমবাংলাতে কোনো গণতন্ত্র নেই, দাঁড়াতে পারে না, ভোট দিতে পারে না, এমনকি ভোট দেওয়ার পর গণনাও করতে হচ্ছে দেওয়া হয়নি। এত সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে এটা উপলব্ধি করেছিল, গাঁয়ে যদি ভোট হয় আর গ্রামের মানুষ যদি নিজের গ্রামে হচ্ছে যে ভোটটা করে, তাহলে তৃণমূল বিজেপি এদের দুজনের পক্ষে অস্তিত্বের করে। কারণ মানুষ, গ্রামের মানুষ কি জানে যে আমার বুথে কারা কাকে ভোট দেবে এটা জানে। গাঁয়ের মানুষ এটা জানে যে আমার জায়গাতে, আমার গ্রামে তৃণমূল বা বিজেপি নয়, বেশির মানুষের সমর্থন আছে বামফ্রন্টের। কিন্তু যখন বিধানসভা লোকসভা নির্বাচন হচ্ছে, তখন মানুষের নিজের বাস্তব যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা গোটা বিধানসভার ক্ষেত্রটা বড়, সে অভিজ্ঞতা থাকছে না। তাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে টিভি থেকে, চায়ের দোকানে মানুষের আলোচনা থেকে, খবরের কাগজ থেকে, সামগ্রিক প্রচারের পরিবেশ থেকে। যে প্রচারের পরিবেশটা নিয়ন্ত্রণ করছে আমাদের দেশের প্রচারের যারা মালিক। মিস্টার হোসেন, একটা জিনিস জিজ্ঞাসা করি, লোকসভাতে আপনারা বর্ধমান ডিস্ট্রিক্টে পেয়েছেন 11.8% ভোট। টিএমসি বিজেপির কথা তো ছেড়ে দিলাম, বিজেপি যেহেতু সরকার গঠনের জন্য লড়ছে, অতএব তারা মানে তো সেরকমই তাদের ভোট প্রাপ্তি হবে। টিএমসি হচ্ছে একটা রিজিওনাল বা একটা স্টেট পার্টি, এবং সিপিএম হচ্ছে একটা ন্যাশনাল পার্টি। তাহলে সেক্ষেত্রে এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে টিএমসির বেশি ভোট পাওয়ার কি মানে কারণ? দেখুন, লোকসভা নির্বাচনে টিএমসি ভোট পেল, বিজেপি ভোট পেল, এইটাকে ওইভাবে না ধরে পশ্চিমবাংলায় যদি বিভাজনের রাজনীতিটা করতে পারে, চালাতে পারে, তাহলে টিএমসি এবং বিজেপি লাভবান। মানুষ যতদিন না বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছে, ততদিন পর্যন্ত মানুষের কথা বলার মানুষ যারা, তারা সামনে আসতে পারবে না। এই জায়গাটাকে পরাস্ত করতে হবে, মানুষকে বেরিয়ে আসতে হবে বিভাজনের রাজনীতি থেকে। একটা প্রচণ্ড চেষ্টা হচ্ছে এই ঘূর্ণির মধ্যে জনগণকে ফেলে রাখার। আর আমাদের কাজ যেটা, আমরা চেষ্টা করছি মানুষের কাছে গিয়ে তাদের এটাকে উপলব্ধির মধ্যে, তাদের জীবনের অভিজ্ঞতার উপলব্ধির মধ্যে থেকে, তাদের লড়াই, তাদের সংগ্রাম, এই সব কিছুর মধ্যে দিয়ে এখান থেকে বার করে নিয়ে আসে। যে কোনো ঘটনাটাকে হিন্দু মুসলিম করে দেওয়ার যে প্রবণতা, সেইটা থেকে বার করার জন্য আমরা মানুষের জীবনের উপর দাঁড়িয়ে যে তাদের যে সংকট, তাদের যে অধিকারগুলো কারা যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করছি। এই জন্যে আরজি করের যখন ইস্যু হয়, সেই ইস্যুতে যখন আন্দোলন তীব্র হয়, টিএমসি এবং বিজেপি এক জায়গায় চলে যায়, কারণ সেখানে হিন্দু মুসলিম করা যায় না। যখন মোহনবাগান, মহামেডান, ইস্ট বেঙ্গল এক জায়গায় হয়ে যায়, তখন বিজেপি তৃণমূল পিছু উঠে যায়। যখন যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্রদের মুভমেন্ট হয়, তখন তৃণমূল বিজেপিকে এক জায়গায় চলে আসতে হয়, কারণ সেটাতে কোনো বিভাজন করা যায় না। যখন কোনো একটা লড়াই হয়, কোনো একটা আন্দোলন হয়, তখন বিজেপি টিএমসিকে পিছু হটতে হয়, যখন মানুষ ঐক্যবদ্ধ হয়। মানুষ যখন ঐক্যবদ্ধ হবে, তখনই বিভাজন পরাস্ত হবে, তৃণমূল বিজেপি পরাস্ত হবে। এই জন্যে পশ্চিমবাংলার রাজনীতিতে
খেটে খাওয়া সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদিকে ঐক্যবদ্ধ করার কাজটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় কাজ। আচ্ছা মিস্টার হোসেন, একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব, জানি না কতটা উত্তর পাবো, সেটা হচ্ছে যে রিয়েলিস্টিক্যালি আপনারা 2026-এ বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কি যে 16টা সিট আছে সেই 16টা সিটেই জেতার জন্য ভাবছেন, না কিছু কিছু স্পেশাল সিট আছে যেগুলোকে আপনারা বিশেষ নজর দিয়ে সেগুলো জেতার চেষ্টা করছেন? দেখুন, আমাদের কাছে বর্ধমান জেলাতে আমরা একটা ফর্ড ব্লককে ছাড়া থাকে বিধানসভায়, একটা মার্ক্সবাদী ফর্ড ব্লককে ছাড়া থাকে, এটা রাজ্যে ঠিক হবে কী হবে, কিন্তু আমরা সব আসনেই জেতার জন্য। কিন্তু এই যে 5% থেকে 45 বা 50%-এ পৌঁছানো কি সম্ভব? এগুলো এইটা ওইভাবে অঙ্কের হিসেবে হবে না। বাংলার মানুষ যদি বিভাজনটাকে পাল্টাতে পারে, এইখান থেকে যদি বেরিয়ে আসতে পারে, তাহলে নিশ্চিতভাবে তৃণমূল এবং বিজেপি একই সঙ্গে। আমি হয়তো এই প্রশ্নটা শুনতে আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, তাহলেও করি, কারণ একটা খোলাখুলি কথাবার্তা হচ্ছে তো। ঠিক। কিছু বিশেষজ্ঞ বলেন যে যদি মানে প্রকাশ্যে বা ভেতরে যেভাবেই যা হোক না কেন বামপন্থী দলগুলো যদি 25% ভোট পাওয়ার দিকে যদি নজর দেয়, তাহলে কিন্তু অনেক কিছু ওলটপালট হয়ে যেতে পারে। ফলে একটা আউটল্যান্ডিশ 50%-এর জায়গাতে প্র্যাকটিক্যাল 25%, মানে কোনটা সব থেকে বেশি হয়েছে, তাতে হয়তো 2026 না হলেও 2031-এ তার রেজাল্ট করতে পারে। এই 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 জায়গাটাতে আপনারা একটুখানি খোলাখুলি, মানে যতটা খোলাখুলি দিতে পারেন। দেখুন, আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে, যে আমি বারবার করে বলেছি, এখনও বলছি, যে তৃণমূলের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন। বিজেপি যতই চিৎকার করুক, যাই করুক না কেন, ওদের নোংরা দাঙ্গা বিভাজন ছাড়া ওদের কাছে অন্য কোনো পথ নেই। মানুষের কাছে একমাত্র বামপন্থীরাই সামনে থাকে। মানুষ চোখের সামনে যারা দেখে, যাদের হয়ে কথা বলে, মূল্যবৃদ্ধি হচ্ছে তার জন্য কে বলছে, তার কাজের প্রশ্নে কে বলছে, চাকরির প্রশ্নে কে বলছে, দুর্নীতির বিরুদ্ধে কারা লড়ছে, এই কথাগুলো মানুষ যখন ভাবে, তখন বামপন্থীদের কথাই ভাবে। পশ্চিমবাংলায় একটা ইতিবাচকতা হচ্ছে এই, যে আবার নতুন করে মানুষ বামপন্থীদের কথা ভাবছে, তাদের গুরুত্ব দিচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করছে, এবং মানুষের মনোভাব। একটা উদাহরণ দেখাতে পারেন যে যেখানে আপনারা এনকারেজিং রেজাল্ট পাচ্ছেন, মানে 2023-এর পঞ্চায়েত ইলেকশনের পরেকার আরও কিছু কনফার্মেশন যে হ্যাঁ ঠিক আছে, মানুষ মনোভাবে পরিবর্তন ঘটেছে। দেখুন, এই সময়কালে আপনি ধরুন এখন এই মুহূর্তে 3-4 দিনের মধ্যে যদি দেখেন, আমি বেশি দূর যেতে বলছি না, এক হচ্ছে আপনার বলে NH 116-এর মুভমেন্ট। আপনি এই পোর্টাল থেকে আরম্ভ করে দেখলে, খোঁজ নিয়ে বুঝতে পারবেন যে মানুষ একসঙ্গে মুভমেন্ট করছে। এই কদিন পঞ্চায়েত অফিসগুলোতে কাজের জন্য ডেপুটেশন হচ্ছে, সমস্ত পঞ্চায়েত অফিস। মানুষের রাইট আছে কাজ চাওয়ার, কিন্তু পঞ্চায়েতগুলো কাজের ফর্ম পূরণ করে দেওয়ার পরও তারা রিসিভ করছে না। শয়ে শয়ে মানুষ, কোথাও কোথাও সংখ্যা 500-1000 পর্যন্ত হচ্ছে পঞ্চায়েতগুলোতে। ইতিমধ্যে 100টার উপর পঞ্চায়েত পেরিয়ে গেল, যেখানে আমাদের কৃষক সভা, খেতমজুর সংগঠন, তাদের উদ্যোগেই কিন্তু এই ডেপুটেশন হচ্ছে। মানুষ অংশগ্রহণ করছে, আগের থেকে বেশি অংশগ্রহণ করছে। তো এই যে ফ্লোটিং ভোটার, মানে ধরুন পঞ্চায়েত ইলেকশনে আপনার যে রেজাল্ট আছে, আমি মনে করছি সেটা হচ্ছে একদম ডাইহার্ড যারা লেফটিস্ট, তারাই শুধু আপনাদেরকে ভোট দিয়েছে, কারণ সেখানে আপনাদের কথা অনুযায়ী অনেক প্রতিকূলতা জয় করে তারপরে ভোট দিতে যেতে হয়। 11.8% সেখানে হচ্ছে আপনাদের রেজাল্ট। কিন্তু এখন যদি এইটাই আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, এর সঙ্গে যদি আর ধরুন 10-15% যদি যোগ করা হয়, 10-15% প্রত্যেকটা বুথে 100 থেকে 110 রিয়ালিস্টিক্যালি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কোয়ালিটি অফ পলিটিক্স কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। আপনি আগে যেটা বলছিলাম, আপনি শুরু করলেন, এটা হচ্ছে ওই শুধু কাজের প্রশ্নটা নয় বা জমির প্রশ্ন নয়। স্মার্ট মিটার নিয়ে যদি দেখেন, এই যে গভর্নমেন্ট পেয়েছিল স্মার্ট মিটার, স্মার্ট এটা কে?
হ্যাঁ, কে এই মুভমেন্ট? একটু গভর্নমেন্ট পেছিল, তো এই মুভমেন্টটা কে করে? একটু ব্যাখ্যা করুন। স্মার্ট মিটারের নাম করে আসলে আমাদের বিদ্যুৎ গোটা ব্যবস্থাটাই বেসরকারিকরণ করে দিয়েছে, তাদের হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা। এখানে এই জন্য নতুন করে স্মার্ট মিটার চালু করা হচ্ছে, যে স্মার্ট মিটার প্রিপেড স্মার্ট মিটার, যেমন মোবাইলের ক্ষেত্রে আগে টাকা ভরতে হয়, এটাও আগে টাকা ভরতে হবে। প্রশ্নটা সেটাও নয় যে টাকা শেষ হয়ে যাবে, প্রশ্নটা হচ্ছে এর জন্যে বিপুল পরিমাণের টাকা গরিব মানুষের বাড়বে এবং তাদের রাইট থাকবে না স্মার্ট মিটার চালু হয়ে যাওয়ার পরে যখন সে টাকা দিতে পারবে না, যে কোনো সময় সে হচ্ছে যে এটা বন্ধ। এই আন্দোলনটা কারা লিড করেছেন? এই আন্দোলনটা হ্যাঁ, এই আন্দোলনটা তো আমরাই করছি। তাহলে এই যে আমরা এই মুভমেন্টটা করলাম, আমাদের এই মুভমেন্টের ফলে গভর্নমেন্টকে আপাতত পেছু হটে বলতে হচ্ছে আমরা স্মার্ট মিটার লাগাবো না। তো এই যে কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়ালে তো দু রকম অর্ডার আছে। একটা অর্ডারে বলা আছে শুধুমাত্র সরকারি জায়গায় এবং টেলিফোনে মোবাইল টাওয়ারের ক্ষেত্রে বসানো, আরেকটা জায়গায় লেখা আছে কমার্শিয়াল কমপ্লেক্স। কিন্তু যেখানেই হোক ব্যবসাদারদের জায়গায় বসাতে গেলে নিশ্চিতভাবে আমরা ব্যবসাদারদেরকে আবেদন করবো যে এই ফাঁদে পা দেবেন না। এটা গোটাটাই কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং এতে মানুষের আর বিদ্যুৎ থাকবে না, বাড়ি অন্ধকারে চলে যাবে। আপনাদের এই সাফল্য মানুষের কাছে, কারণ এই যে মানুষের জীবনের সমস্যার ক্ষেত্রে মানুষ তো দেখছে চোখের সামনে, এবং এটা তো শয়ে শয়ে মানুষ অংশগ্রহণ করেছে, এমনটা নয় যে সিপিএমের কিছু লোক গেছে, শয়ে শয়ে মানুষ। না ঠিকই না, আমার কথা হচ্ছে তাহলে এই যে ধরুন একটা হাতে গরম একটা রেজাল্ট, এটা তো সেইভাবে প্রচারিত হয়নি। দেখুন, প্রচারিত আমরা সাধারণভাবে গভর্নমেন্ট এই যে পেছুলো, এটা সাধারণ প্রচার করার কথা, কিন্তু যেটা আমাদের দেশের কর্পোরেটের বিপক্ষে যাবে তার কোনো প্রচার থাকবে না আমাদের মিডিয়ায়। আমাদের দেশে কর্পোরেট মিডিয়াতে প্রচার থাকবে না। আপনার তো অল্টারনেটিভ মিডিয়া থাকা উচিত। আমাদের থাকা, সেটা মানুষের কাছে পৌঁছায় কম, আমরা তো চেষ্টা করি। ঠিক আছে, অনেকক্ষণ ধরে কথা বলছি, আর দু একটা জিনিস টাচ করে আজকের সাক্ষাৎকারটা এখানে, কারণ ব্যাপারটা হচ্ছে এটা চলতে থাকবে, এটা একটা সাক্ষাৎকারে সমস্ত কিছু হয় না। সেটা হচ্ছে যে মেশিনারি নিয়ে, মেশিনারি বলতে অন্য কিছু মনে করবেন না, সংগঠনটাকে মেশিনারি বলছি, সেই মেশিনের অবস্থা কেমন? যারা পুরনো যে সমস্ত কর্মী ছিলেন, ডেডিকেটেড কর্মী, অনেকেই হয়তো বসে গেছিলেন, তারা কি ফিরছেন? কি মাস অর্গানাইজেশনগুলোর কি সদস্য সংখ্যা আগের থেকে বাড়ছে? কীরকম কী অবস্থা? আমাদের মাস অর্গানাইজেশনের সদস্য সংখ্যা বেড়েছে জেলাতে। পুরাতন অনেকে ছিলেন যারা নতুন করে মাঝে বিভিন্ন কারণে, চাপে, বিভিন্ন কারণে বসে গিয়েছিলেন, আবার নতুন করে কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি আপনাকে বলছি, পরিস্থিতি মানুষের দিক থেকে একটা ইতিবাচক সাড়া আছে আমাদের পক্ষে, পার্টির অর্গানাইজেশনের দিক থেকে একটা ইতিবাচক ভূমিকা আছে। অনেক মানুষই এখন যোগাযোগ করছেন, আসছেন, ফলে আমাদের যে দুর্বলতা আছে সাংগঠনিক, যে আপনাদের মিটিংয়ে মিছিলে তো প্রচুর ভিড় হয়, সেটা কাটানোর একটা প্রচেষ্টা আমাদের আছে। আচ্ছা, কি বুঝতে পারছেন কেন হচ্ছে না? এটা হচ্ছে না মানে এটা হচ্ছে না, আমি বলছি যে মিছিলের ভিড় মানে বুথে আসছে না কেন, সেটাই জিজ্ঞেস। বুথে আসছে না, হলে পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট হলো কি? না, সেটা আসছে না তা নয়, লোকসভা বিধানসভায় আসছে না, তার মানে মানুষ বুঝে শুনে এটা করছে। লোকসভা বিধানসভায় আসছে না। আমি আপনাকে বললাম, ক্ষেত্র ছোট হলে যখন সে তার নিজের বুথকে জানে তখন সে সিপিএম, কিন্তু যখন ক্ষেত্র বড় হয়ে যাচ্ছে যখন জানে না, তখন দেখে মোবাইল কি বলছে, দেখে টিভি কি বলছে, খবর কি বলছে, ক্যাম্পেইন কি বলছে, সেখান থেকে তারা মনে করছে তাহলে বিজেপি করতে গেলে তৃণমূল। দুর্নীতি বনাম সোশ্যাল সিকিউরিটি, মানুষ দুর্নীতিকে ভুলে যাচ্ছে, সোশ্যাল সিকিউরিটিতে টিক মারছে, এটা কি মানে সত্যি নয়? দেখুন, দুর্নীতি যারা করছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে মানুষ সেটাকে মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবে কোনোদিনই তা মানে না। মানুষ প্রতিরোধে না, বুঝবেন কি করে? ভোট বাক্স ছাড়া হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মহিলা 14 তারিখে যেদিন রাস্তায় নেমেছিল, শুধু মোবাইলে কিছু জায়গায় ডাকে, সেটা তো বলছে অরাজনৈতিক করতে হবে, তা মানুষ নামছে। দেখুন, রাজনীতি অরাজনীতি বোঝেন না, দুর্নীতির বিরুদ্ধে আজকে যদি মানুষ নামে, 14 আগস্টের কথা বলছেন তো? আমি 14 আগস্টের কথা বলছি। 14 আগস্ট আরজিকর নিয়ে হয়েছিল। সেটাই বলছি আমি, এই যে লক্ষ লক্ষ মানুষ নামলো, এটা শুধু আরজিকরের ঘটনার ক্ষোভে নেমে গেল তা না, এই যে পরপর হয়ে যাচ্ছে দুর্নীতি, মানুষ একদম অতিষ্ঠ হয়ে পড়ছে, একটার পর একটা ঘটনা, স্কুল ডকে চলে যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, দুর্নীতিটা একদম নিমজ্জিত,
এবং আজকে যে দুর্নীতি করছে সে বিজেপির আশ্রয় যাচ্ছে, যে বিজেপির দুর্নীতি করছে সে তৃণমূলে চলে আসছে। এই যে মানুষের একটা বুঝতে পেরেছি, এই জায়গায় যে দাঁড়িয়ে যাচ্ছে, তার ফলে মানুষের তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং মানুষের যদি তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে, মানুষ ঐক্যবদ্ধভাবে যখন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, যখন মানুষ ঐক্যবদ্ধভাবে আপনার লুটের বিরুদ্ধে দাঁড়াবে, তখনই বুঝতে পারবেন যে বামপন্থীদের আটকানো তখন কঠিন। ওকে, ঠিক কুইক ফায়ার দুটো প্রশ্ন। আপনারা কতটা কনফিডেন্ট 2021 বা 2024 যাতে রিপিট না হয় তার জন্য? আমরা তো নিশ্চিতভাবেই এই মুহূর্তে যে অবস্থা আছে, আমি খোলাখুলি বলছি, এই মুহূর্তে যে অবস্থা আছে তাতে মানুষের মনোভাব ভালো, ভালো। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির। আপনি জ্যোতিষী নন, কাজে জ্যোতিষীর মতো মানে বলবো না, কিন্তু মোটামুটি ধরুন কি ধরনের ফল আশা করছেন 2026-এ? দেখুন, আমি ফলের কথা বলছি না, এইটুকু আমি আপনাকে বলতে পারি যে মানে significant result হবে। মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি ঘৃণা বাড়ছে, বিজেপির প্রতিও ঘৃণা বাড়ছে। আমরা আমাদের সাংগঠনিক শক্তি নিয়ে এটাকে ব্যবহার করা এবং বিভাজনটাকে, এই যে তিনটে শক্তি কর্পোরেট, তৃণমূল এবং বিজেপি, এদের যে প্রচেষ্টা, এটাকে কতখানি আঘাত করতে পারবো তার প্রচেষ্টা আমরা গ্রহণ করছি যাতে এটাকে আঘাত করতে পারবো। আপনাকে অশেষ ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আপনার সঙ্গে আবার কথা হবে। আজকের এই সাক্ষাৎকার এখানে শেষ করছি।